আজকে একটা মামলা নিয়ে আলাপ করব। বাংলাদেশের সবচাইতে আলোচিত মামলা হইল আগরতলা ষড়যন্ত্র মামলা। আমি এটা নিয়ে আলাপ করব না। এরপরে আমার বাংলাদেশে সবচাইতে আলোচিত মামলা হইল বিডিআর বিদ্রোহ। এইটা সংখ্যার বিচারে মানে আসামির সংখ্যার বিচারে বাংলাদেশের হিস্ট্রির সবচাইতে বড় মামলা। আমি এটা নিয়েও আলাপ করতেছি না। আমি এমন একটা মামলা নিয়ে কথা বলতেছি যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, যতটা না হওয়া উচিত। এই মামলার নাম হচ্ছে ওহিদুল ইসলাম ও অন্যান্য বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য। হাইকোর্টের ভাষায় ওহিদুল ইসলাম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড আদার্স। 2021 সালে ওহিদুল ইসলাম সহ মোট 7 জন হাইকোর্টে এই মামলা দায়ের করে। মামলাটা বোঝার জন্য এর ব্যাকগ্রাউন্ড জানাটা জরুরি। 2018 সালে বাংলাদেশে একটা কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। আন্দোলন এতটা শক্তিশালী হয়ে উঠছিল যে ঢাকা শহরের রাস্তাঘাট সব ব্লক হয়ে যায়। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নামে। আমরা তখন কলেজে পড়ি। আমরাও ক্লাস ফেলে রাস্তায় চলে আসি। কলেজ থেকে শুধু আমরা না, অন্যান্য কলেজে যারা ছিল তারাও আসে, রাজু ভাস্কর্যের দিকে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সাথে যোগ দেয়। বাই দ্যাট টাইম সরকার টের পেয়ে যায় যে আন্দোলন মোমেন্টাম পেয়ে গেছে, এখন এই আন্দোলন দমানো যাবে না। তখন সরকারে থাকা একজন মন্ত্রী ছাত্রদের প্রথমবারের মতো রাজাকারের বাচ্চা বলে গালি দেন এবং সরকারও এই গালিটাকে ওন করে নিয়ে শেষ পর্যন্ত ছাত্রদের এই দাবি মেনে নেন। 2018 সালের 11 এপ্রিল শেখ হাসিনা সংসদে কোটা সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। সরকার বিসিএস থেকে সকল কোটা বাতিল করে একটা পরিপত্র জারি করে। কিন্তু হাসিনার দেওয়া ঘোষণার পরেই কোটা আন্দোলনকারীদের উপর নাইমা আসে আজাব। আন্দোলনকারীদের মধ্যে অনেককেই ডিবি পুলিশ চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ক্যাম্পাসের এখানে সেখানে লোকজনকে ধরে ধরে পিটানো হয়। ছাত্রলীগ নির্যাতন শুরু করে। যাই হোক, আমরা যে মামলার কথা বলতেছি সেটা শুরু হইতেছে 2021 সালে। ওই যে হাসিনা কোটা বাতিল করে যে একটা পরিপত্র জারি করছিল, সেই পরিপত্রের বিরুদ্ধে একটা মামলা করা হয়। 7 জন মুক্তিযোদ্ধার সন্তান 2021 সালে হাইকোর্টে রিট দায়ের করে। এই 7 জনের লিডার ছিলেন ওহিদুল ইসলাম। আর এই মামলাই হচ্ছে রাষ্ট্র বনাম ওহিদুল ইসলাম ও অন্যান্য মামলা। ওই বছরই হাইকোর্ট এই পরিপত্র বিষয়ে রুল জারি করে। পরের 3 বছর ধরে চলে শুনানি। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 5 জুন হাইকোর্ট 2018 সালের যে পরিপত্র ছিল সেটাকে অবৈধ ঘোষণা করে। তখনও কেউ জানে না যে এই যে অবৈধ ঘোষণার রায়, এটা বাংলাদেশে কত বড় ঘটনা ঘটাইতে যাচ্ছে। এই রায়ের বিরুদ্ধে 2রা জুলাই থেকে মিছিল মিটিং শুরু হয়। 6 তারিখ ডাকা হয় বাংলা ব্লকেট। পুরো দেশ অচল হয়ে যায়। টানা আন্দোলন চলতে থাকে। 2024 সালের জুলাইকে মনে হইতে থাকে যেন 1971 সালের উত্তাল মার্চ। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের শেষ যে রাষ্ট্রীয় সফর গেছিলেন, যেটা চীনে গেছিলেন, তিনি বেইজিং থেকে ফিরে এসে একটা সংবাদ সম্মেলন করে যে উনি চীনে কি করলেন। এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার জীবনের সবচেয়ে ভয়াবহ প্রশ্নের মুখোমুখি হন। এটিএন নিউজের হেড অফ নিউজ যিনি ছিলেন প্রভাস আমিন, উনি কোটা আন্দোলন বিষয়ে শেখ হাসিনার প্রশংসা করতে গিয়া একটা কমেন্ট করেন। উত্তরে শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন। সেদিন সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল থেকে স্লোগান শুরু হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরদিন থেকে ছাত্রলীগ হকি স্টিক দিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করতে থাকে। তারপর দিন মানে 16 তারিখে মহররমের যে আশুরা তার শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করে। সারা দেশে শোক আর ক্ষোভ ছড়ায় পড়ে। পরিস্থিতি বুঝে হাইকোর্ট লিভ টু আপিল যে আবেদন, সেটা শুনানির তারিখ আগায় নিয়ে আসে। তারপর দিন মানে 17 জুলাই সারা বাংলাদেশে ইন্টারনেট ব্লক করে দেওয়া হয়। সারা দেশে 144 ধারা জারি করা হয়। ছাত্রলীগ, পুলিশ, যুবলীগ মিলে ছাত্রদের হত্যা করতে থাকে। কালো কাপড় পরে মহররমের দিন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। 11 জুলাই রাতে ছাত্ররা 9 দফা দাবি পেশ করে। এই 9 দফা ছিল শেখ হাসিনার জন্য শেষ সুযোগ। এই দাবি মেনে নিলে হাসিনার পতন ঠেকানো হয়তো যাইতো। কিন্তু শেখ মুজিবুর রহমান লিখে গেছিলেন যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হইতে থাকে। আর শেখ হাসিনা সম্ভবত কপালে পতন চলে আসছিল। ছাত্রদের দাবি মেনে না নিয়ে সে তখন আরও বেশি মানুষ হত্যা করার নির্দেশ দেয়। 21 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের যে রায় সেটাকে বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট নতুন রায় দেয় যে এখন মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93% আর কোটার ভিত্তিতে 7%। এর মাধ্যমে চাকরিগুলো হবে। রাষ্ট্র বনাম ওহিদুল ইসলাম মামলার এখানেই ইতি। প্রথম দফা কোটা আন্দোলনে ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরে শেখ হাসিনা তাদের উচিত শিক্ষা দিয়েছিলেন, আপনাদের যেটা বললাম। এবার দ্বিতীয় দফায় ছাত্রদের দাবি আবার মেনে নেওয়ার পরে তার শেখ হাসিনার যে উচিত শিক্ষা দেওয়ার যে পরম্পরা,
এটা চালু থাকে। সারা দেশে দফায় দফায় কারফিউ জারি করা হয়, ইন্টারনেট ব্লক করে দেওয়া হয়, ছাত্র এবং শ্রমিকদের হত্যা করা অব্যাহত থাকে। 26 আর 27 তারিখে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তাবাসসুম, নাহিদ, হাসনাত, সার্জিস, বাকের সহ যে সমন্বয়কটা ছিলেন তাদেরকে আয়নাঘরে তুলে নিয়ে আসা হয়, নির্যাতন করা হয়। বিচক্ষণ রাজনৈতিক বিশ্লেষক আর নিরাপত্তা বাহিনীর বিশ্লেষকদের কারোরই বোঝার বাকি থাকে না যে শেখ হাসিনার পতন ঘনায় আসছে। প্রশ্ন হলো, কবে হবে এই পতন? ওহিদুল ইসলাম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে মামলা করছিল সেটা বাটারফ্লাই ইফেক্টের মতো কইরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। শেখ হাসিনা এখন একজন পলাতক আসামি। আমরা এখনো ওহিদুল ইসলামকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাকে আদর করে জেনজিরা অনেকে ডাকে যে বাটারফ্লাই ওহিদুল। আমি জানি না ওহিদুল ইসলাম এখন কোথায় আছে, কিন্তু ওহিদুল ইসলাম এই পুরো ঘটনার ক্ষেত্রে একটা কি রোল, একটা ডাইস হিসেবে, ডমিনো ইফেক্টের ডাইস হিসেবে উনি একটা ভূমিকা রেখে গেছে।